ধর্ম অবমাননার অভিযোগে মামলায় বিজেপি নেতা ও মন্ত্রী দিলীপ ঘোষকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দর্শক জনতার তোপের মুখে পড়েছে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। তাদের কিন্তু অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আজ মুসলিমদের উপর অত্যাচার করার অপরাধে দিলীপ ঘোষ গ্রেফতার হয়েছে পশ্চিমবঙ্গে। শুভেন্দু অধিকারীর উপরও আক্রমণ হয়, অবশেষে তারা পদত্যাগ করতে বাধ্য হয়। ভারতে ধ্বংসলীলা। মুসলিম বলে কোনো ধর্ম এরকম ভাবে বিভাজন হতে পারে না, কারণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশ বিরোধী বক্তব্য দেওয়ার কারণে মন্ত্রীপদ থেকে বহিষ্কার হচ্ছেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য টালমাটাল। বিজেপি মন্ত্রী দিলীপ ঘোষ এমন একটা মন্তব্য করে বসেছেন যেটা শুনে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসতে চাইছে। মামলা হয়ে গেছে, মন্ত্রীপদ থেকে বহিষ্কারের দাবি উঠেছে। আইনজীবীরা হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাব। বিজেপি কি ভারতের সংবিধান পাল্টে ফেলবে? সংবিধান থেকে সেকুলার শব্দটাকে সরিয়ে 29-এর আগেই কি বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবে? সিপিএম টিপিএম করে কিছু হবে না, কংগ্রেস করে কিছু হবে না, আইএসএফ করে কিছু হবে না। এখন পশ্চিমবাংলায় বিজেপি এসে গেছে, তাই বিজেপিকে ঠেকানোর জন্য এখন শুধুমাত্র পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের পতাকা থাকবে। দেখুন, দিলীপ ঘোষ সারা জীবন ওর রাজনৈতিক পলিটিক্যাল জীবনে এসে মিডিয়ার কাছে ভেসে থাকাটাই ওর খুব ভালো লাগে। একদিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলছে, দিলীপ ঘোষ গ্রেপ্তার হয়। অন্যদিকে আজকে শুভেন্দু অধিকারী তুপের মুখে পড়ে, এমনকি নরেন্দ্র মোদী ক্ষমতা হারায় এই বিষয়গুলোর জন্য। দর্শক শ্রোতা, ভারতের পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত তুলপার পরিস্থিতি। নির্বাচনের পর থেকেই প্রথমে মমতা ব্যানার্জি ষড়যন্ত্র করছিল পশ্চিমবঙ্গে ধ্বংসলীলা করবে। এখন দেখতে পারি মুসলিমদের বিরুদ্ধে এরা সরাসরি কথা বলার কারণে এখন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বিপদে পড়ে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অবস্থা এবং ভারতের রাজনীতির গোপনে প্রকাশে অসংখ্য ঘটনা ঘটে। সবকিছুই উন্মোচন করার চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। দেখুন, দিলীপ ঘোষ সারা জীবন ওর রাজনৈতিক পলিটিক্যাল জীবনে এসে মিডিয়ার কাছে ভেসে থাকাটাই ওর খুব ভালো লাগে। কখনো হাফ প্যান্ট পরে ছুটে ছুটে গিয়ে ব্যায়াম করে, কখনো ফুল প্যান্ট পরে ব্যায়াম করে, কখনো দাঁড়িয়ে খায়, কখনো শুয়ে খায়, এটা ভালোবাসে। তো পরে বিভিন্ন অ্যাক্টিং করাটাই হলো তার কাজ, সেটাই সে করে। দিলীপ ঘোষের একটাই কথা বলবো শুধু, সাহেব আপনি যে সংবিধান নিয়ে মন্ত্রিসভাতে শপথ নিয়েছেন সেই সংবিধানের চ্যাপ্টারটা ভালো করে পড়ুন। যদি সংবিধান সম্পর্কে আপনার জ্ঞান থাকে, ভারতীয় নীতি আদর্শ সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে পাকিস্তানে আপনি নয়, নিশ্চিত আপনার বাবা, আপনার পূর্বপুরুষরা পাকিস্তান থাকে বা পাকিস্তানের দ্বারাই আপনার কিছু হয়েছে, সেই জন্য পাকিস্তানের কথাটা আপনার বেঁচে আছে। আমরা যারা ভারতীয়, আমার পূর্বপুরুষ যারা এই ভারতীয় জন্মেছে, সে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, শিখ, ইসাই সকলের কাছে ইতিহাস আছে। 1947 সালে যখন ইংরেজ ব্রিটিশরা এই দেশ দখল করেছিল, আমার দেশের সমস্ত সর্বস্তরের মানুষ অনেক লড়াই করে টন টন রক্ত দিয়ে 18.5 লক্ষ মানুষের জীবনের বিনিময় তবে 1947 সালের 15 আগস্ট দেশ স্বাধীন হয় এবং 1949 সালে দেশ তৈরি হয়, সংবিধান তৈরি হয়। সংবিধানের সেকুলার নামটা আছে, আর সেই সেকুলার নামতে যে 13 জন মুসলমান ছিল, তার মধ্যে আফরাজুল খান ছিল, তার মধ্যে মৌলানা হেফজুর রহমান ছিল, তার মধ্যে ডক্টর আবুল কালাম আজাদ ছিল। তারা বলেছিল এই দেশ নিরপেক্ষ হোক। তাই ডক্টর বি.আর. আম্বেদকর তার সংবিধানের রচনাতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, প্রত্যেকটা মানুষ তার স্বাধীনভাবে চলবে, তার স্বাধীনভাবে খাবে, স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করবে। বিজেপির এই দিলীপ ঘোষ, অর্জুন সিংয়ের মতোই কয়েকজন আটাফাটা চাটা তারা এসে দেশটাকে ভাগ করতে চাইছে। আমি বলবো জাতের লড়াই নয়, ভাতের লড়াই হোক। আমি বলবো ক্ষমতার লড়াই নয়, মানুষের কর্মস্থানের লড়াই হোক, মানুষের রুজি রুটির লড়াই হোক। আজ বাংলার কয়েক লক্ষ বেকার ছিল, আরও কয়েক কোটি বেকার তৈরি করেছেন। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থানের দায়িত্ব নিয়ে সঠিকভাবে করুন। ওই রেড রোডে 7 দিন ধরে ব্যায়াম করলে মানুষের খাওয়া হবে না, 7 দিন ধরে ওখানে ব্যায়াম করলে সারা রাজ্যে আপনি শিরোনামে এসে মানুষের রোগ সারবে না, কিন্তু সারবে যেটা, সেটা মানুষের ক্ষুধার্ত মানুষের খাবারের ব্যবস্থা করুন। দিলীপ ঘোষ যদি সঠিক পথে না চলে, তাহলে বাংলার মানুষের কাছে সে একদিন ঘোষ নয়, ওর এটা মনে করবে মানুষের একটা স্বভাবের দোষ এবং মনে করবে এটা তার একটা অন্যরকম মানসিক রোগ। তাই তার নতুন দোষের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। দিলীপ ঘোষ ভালো করে জানে এ দেশটা ওর বাবার একার নয়, এ দেশটা দিলীপ ঘোষের একার সম্পত্তি নয়। এই দেশ যতটা দিলীপ ঘোষের, ততটা হোসেন গাজীর, ততটা বাংলাবাসীর, ততটা দেশবাসীর, ভারতবাসীর। ফলে দিলীপ ঘোষ এটা অন্যায় করেছে, ভুল করেছে, দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত। আগামী দিনে পঞ্চায়েতে তার জবাব পাবে, লোকসভায় তার জবাব পাবে। যদি বিজেপির হাই অথরিটি সমস্ত নেতৃত্বরা বিজেপির এই দিলীপ ঘোষের অসভ্যতার, এই নোংরামি কথাবার্তার জন্য যদি সঠিক বিশ্লেষণ না করে, আগামী দিনে তার ফল ভোগ করতে হবে। দিলীপ ঘোষ টাইটেল হলো ঘোষ, ওর আছে অনেক মানসিক ভারসাম্যহীনের দোষ। এই দোষটা থাকার কারণেই
ও ব্রেন হারিয়ে ফেলে, কখন শুয়ে ব্যায়াম করে বললাম, কখন হাফ প্যান্ট, কখন ফুল প্যান্ট। সেই উত্তম দাসের একটা ডায়লগ ছিল, হাফ প্যান্ট হাফ টিকিট, নো প্যান্ট নো টিকিট। তা ল্যাংটোয় ঘুরুক, ওটার কোনো দোষ হবে না। দেশের সংবিধান সম্পর্কে এই কয়েকজন চাটাপোটা বিজেপির কজন নেতা এসেছে, এদের দেশ সম্পর্কে জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো, এই দিলীপ ঘোষ বলেছিল না গরুর মুতে নাকি সোনা পাওয়া যায়, ও কত গ্রাম সোনা পেয়েছে দিলীপকে একবার জিজ্ঞাসা করে দেখুন। দিলীপ ঘোষের নেতৃত্বে বা এই কয়েকজন বিজেপির এরকম নেতা আছে যারা বলে গরু মাথা। আচ্ছা, মালদা জেলা গরু তাড়ানোর জন্য সিভিক ভলেন্টিয়ারদের তাড়াতে হচ্ছে। যদি গরু মাথা হয় তাহলে সেই মা রাস্তায় ঘুরছে আর বাবাগুলো কোথায়? আর তার মাকে কেউ ছেড়ে দেয় পাগলের মতো দৌড়াচ্ছে, তাহলে মাগুলোকে সেবা যত্ন করার জন্য একটু দায়িত্ব নিক তারা। দর্শক, একটি রাস্তা, একটি শহরের প্রাণকেন্দ্র, সেই রাস্তায় মুসলমানরা 7 মিনিট নামাজ পড়লে নাকি গোটা কলকাতা অচল হয়ে যায়, যানজট হয়, জনদুর্ভোগ হয়। কিন্তু সেই একই রাস্তা টানা 7 দিন বন্ধ রেখে যোগাসনের আয়োজন করলে তখন কোনো সমস্যা নেই, কোনো জনদুর্ভোগ নেই, কোনো যানজট নেই। দর্শক, এই দ্বিচারিতা দেখে যখন পুরো পশ্চিমবঙ্গ ফুঁসে উঠল, তখন ক্ষুব্ধ জনতা সরাসরি হামলে পড়ল সেই ব্যক্তির বাড়িতে যিনি মুসলমানদের পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে বলেছিলেন। গেট ভাঙলো, ভেতরে ঢুকলো, আর ইতিহাস তৈরি হলো। আজকের এই বিশেষ পর্বে আমরা তুলে ধরতে যাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এমন একটি ঘটনা প্রবাহ যা সাম্প্রদায়িক রাজনীতির মুখোশ খুলে দিয়েছে। দর্শক, শেষ পর্যন্ত সাথে থাকুন। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। রেড রোড, কলকাতা হৃৎপিণ্ড। এই রাস্তাটি শুধু একটি সড়ক নয়, এটি পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিচয়ের একটি প্রতীক। বহু বছর ধরে এই রাস্তায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালিত হয়ে আসছে। হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চনা হয়েছে, মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজ হয়েছে, খ্রিস্টান সম্প্রদায়ের ক্রিসমাস উদযাপন হয়েছে। এটি ছিল ভারতীয় ধর্মনিরপেক্ষতার একটি জীবন্ত উদাহরণ। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম যে পদক্ষেপগুলোর একটি নিল, তা হলো রেড রোডে মুসলমানদের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা। যুক্তি দেওয়া হলো, জনদুর্ভোগ হয়, যানজট সৃষ্টি হয়, সাধারণ মানুষের চলাচলে বাধা পড়ে। ঠিক আছে, ধরে নিলাম এই যুক্তি গ্রহণযোগ্য, কিন্তু তাহলে প্রশ্ন ওঠে, সেই একই রেড রোড যখন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য টানা 7 দিন, হ্যাঁ দর্শক, পূর্ণ 7 দিন সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়, তখন সেই জনদুর্ভোগের কথা কোথায় যাচ্ছে? সেই যানজটের যুক্তি কোথায় হারিয়ে যাচ্ছে? মুসলমানদের নামাজ হতো মাত্র কয়েক ঘন্টার জন্য, কিন্তু যোগ দিবসের জন্য রাস্তা বন্ধ থাকছে 7 দিন। প্রধানমন্ত্রী আসবেন বলে পুরো এলাকা সুরক্ষা বলয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আর ঠিক সেই সময়ে 21 জুন সারা ভারতে নিট পরীক্ষা চলছে। হাজার হাজার ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের সেই রাস্তা দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে, কিন্তু রাস্তা বন্ধ। তাদের দুর্ভোগের কথা কে ভাবছে? দর্শক, এখানে প্রশ্নটা একদম পরিষ্কার হয়ে যায়। সমস্যাটা কখনোই যানজটের ছিল না, সমস্যাটা ছিল কারা করছে। যদি মুসলমানরা করে তাহলে সমস্যা, যদি বিজেপি করে তাহলে উৎসব। এটি গণতন্ত্র নয়, এটি দ্বিচারিতা, এটি সাংবিধানিক মূল্যবোধের সাথে চূড়ান্ত প্রতারণা। রেড রোডে নামাজ নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন তোলা হলে দিলীপ ঘোষ যা বললেন তা শুনে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেক কেঁদে ওঠার কথা। তিনি বললেন, নামাজ পড়তে চাইলে বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও, কলকাতার রেড রোডে নামাজ পড়ানো হবে না। দর্শক, একটু থামুন এবং এই কথাটির ভয়াবহতা অনুধাবন করুন। একটি সার্বভৌম গণতান্ত্রিক দেশের একজন মন্ত্রী, যিনি সেই দেশের সংবিধান রক্ষার শপথ নিয়েছেন, তিনি প্রকাশ্যে সেই দেশের নাগরিকদের বলছেন ধর্ম পালন করতে চাইলে অন্য দেশে চলে যেতে হবে। এর চেয়ে বড় সাংবিধানিক অপরাধ, এর চেয়ে বড় রাষ্ট্রদ্রোহ আর কি হতে পারে? ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 25 প্রতিটি নাগরিককে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। এটি মৌলিক অধিকার, কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরও এই অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। অথচ দিলীপ ঘোষ সেই অধিকারকে পদদলিত করলেন প্রকাশ্য জনসভায়। আর মনে রাখবেন, এই একই ব্যক্তি এর আগেও মুসলিম সম্প্রদায়কে হরিদাস পাল বলে তাচ্ছিল্য করেছিলেন। অর্থাৎ একদিকে তুচ্ছ তাচ্ছিল্য, অন্যদিকে দেশ ছাড়ার হুমকি, পরিকল্পিতভাবে একটি সম্প্রদায়কে কোণঠাসা করার এক জঘন্য নীলনকশা। দর্শক, এবার আসি সেই ঘটনায় যেটা পুরো পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে শত শত বিক্ষুব্ধ মানুষ দিলীপ ঘোষের পৈতৃক বাড়ির সামনে জড়ো হলো। তারা স্লোগান দিল, প্রতিবাদ জানালো। কিন্তু যখন দেখা গেল দিলীপ ঘোষ বাড়িতে নেই, তিনি পালিয়ে গেছেন, তখন জনতার ক্ষোভ চরম আকার ধারণ করলো। আন্দোলনকারীরা গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল। বাড়িতে ভাঙচুর চালানো হলো। যে মুখ দিয়ে তিনি কোটি কোটি মানুষকে অপমান করেছিলেন, সেই মুখের সামনেই তার বাড়ি দাঁড়িয়ে রইল জনরোষের নীরব সাক্ষী হয়ে। দর্শক, সহিংসতা কখনোই সমাধান নয়, এটি আমরা বিশ্বাস করি। কিন্তু একটি বিষয় পরিষ্কার, যখন গণতান্ত্রিক পথে ন্যায় বিচার পাওয়া যায় না, যখন সংবিধান লঙ্ঘনকারী ব্যক্তি মন্ত্রীর আসনে বহাল থাকে, যখন আইন ক্ষমতাবানদের জন্য আলাদা আর সাধারণ মানুষের জন্য আলাদা হয়, তখন জনতা নিজেই রাস্তায় নামে। ইতিহাস এটাই বলে। দর্শক, এই পুরো ঘটনায় সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে, সেটি হলো, ভারতবর্ষে কি আইন সত্যিই সবার জন্য সমান? বামপন্থী ছাত্র সংগঠনগুলো যখন এই বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিল, পুলিশ তাদের আটকে দিয়েছে, কারণ রেড রোড বন্ধ। যোগ দিবসের প্রস্তুতি চলছে, অর্থাৎ গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। একজন প্রতিবাদকারী অত্যন্ত সঠিকভাবে বলেছেন, নিয়ম যদি করো তাহলে সবার জন্য এক নিয়ম করো। তুমি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলে তোমার 7 খুন মাফ হবে, আর একজন রিক্সা চালক বা ক্ষুদ্র ব্যবসায়ীর ক্ষেত্রে আইন আলাদা হবে। এটা কোনো গণতন্ত্র নয়। দর্শক, এই কথাটি ভারতবর্ষের প্রতিটি নাগরিকের বুকে গাঁথা রাখা উচিত।
কারণ যেদিন আইন ক্ষমতাবানদের হাতিয়ারে পরিণত হয় সেদিন গণতন্ত্র মরে যায়। বামপন্থী ছাত্র সংগঠনের প্রতিনিধিরা স্পষ্ট বলেছেন, দিলীপ ঘোষের এই বক্তব্য আমাদের দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের সম্পূর্ণ পরিপন্থী। ছাত্র সমাজ এই ধরনের বিভাজনমূলক রাজনীতিকে প্রত্যাখ্যান করে। একজন হিন্দু প্রতিবাদকারী বলেছেন, আজ মুসলমানদের টার্গেট করা হচ্ছে, কাল দলিতদের টার্গেট করা হবে, পরশু আদিবাসীদের। দিলীপ ঘোষ কোথাকার কোন হরিদাস পাল যে উনি এই কথা বলতে পারেন? উনি যে ধরনের কথা বলে থাকেন ওই ধরনের কথা মানে মনে রাখা উচিত ওনার। উনি মন্ত্রী হয়েছেন সংবিধানের নামে শপথ গ্রহণ করে। সংবিধানটা ভালো করে পড়ে আসতে বলুন, কোন হরিদাস পাল, কে কোথাকার হরিদাস পাল, তারপর ভালো করে বুঝে যাবেন। এই বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল রান্নার গ্যাসের দাম যে মাসে সরকারে আসবে তার পরের মাসের 1 তারিখ থেকে রান্নার গ্যাসের দাম হয়ে যাবে 450 টাকা। কি বলেছিল রাজ্যের সরকার সেস তুলে নেবে, 2 টাকা দরে তেল বিক্রি হবে, জ্বালানি তেল 2 টাকা দরে বিক্রি হবে, পেট্রোল ডিজেল। এই তো বলেছিল। এখনো শুভেন্দু অধিকারীর পুরনো ভিডিও খুঁজলে সমস্ত পাওয়া যাবে। বলেছিল হকার উচ্ছেদ হলে আগে গিয়ে বুলডোজারের সামনে দাঁড়াবো। যা বলে এসেছিল, গরিব মানুষের জন্য যা প্রতিশ্রুতি ছিল একটা রক্ষা করেনি, গোটাটা একদম বড় লোকের হয়ে কাজ করে চলেছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়ে হাজার রকমের হচ্ছে যে তার শর্ত আসছে, আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে হাজার রকমের শর্ত আসছে। যা বলেছিল এক কথা বলে ওরা ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসার পরে দাঁড়িয়ে দুর্নীতির অজুহাত দিয়ে আসলে সাধারণ গরিব মানুষকে নানান শর্তে বেঁধে বাদ দিতে চাইছে। সাধারণ মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে বাদ দেওয়ার কাজ করে যাচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সর্বত্র কথা বলছি। SIR আমরা দেখেছি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রচুর মানুষকে বাদ দেওয়া হয়েছে। এই যে কেন্দ্রে দাঁড়িয়ে কথা বলছে এই ব্লকে 27 লক্ষ মানুষের নাম বাদ গেছে। ভারতবর্ষের সীমান্তে হিন্দু মুসলিম নির্বিশেষে এরকম প্রচুর মানুষ পড়ে রয়েছেন, মানে ওই দুটো দেশের মাঝখানে, যাদের দাঁড়িয়ে মানে মাথার ওপর ছাদ নেই, বৃষ্টি পড়ছে, বাচ্চা নিয়ে বয়স্ক মানুষ নিয়ে মানুষগুলো ওখানে পড়ে আছেন। বলছে আমাদের দেশ কোনটা? আমরা বাঁচতে চাই, কোনো একটা দেশে আমাদেরকে নাও। এটা হচ্ছে যে আমাদের দেশের চেহারা এটা হতে পারে। কখনো এইভাবে আমাদের গণতান্ত্রিক অধিকারকে, আমাদের যে রাষ্ট্রের কাছ থেকে আমাদের যা সাধারণ নাগরিকের পাওনা আছে সেই অধিকারকে কাটেল করা, এইভাবে একদম বড় লোকেদের জন্য সরকার তৈরি করা, সরকার পরিচালনা করা, এর বিরুদ্ধে দাঁড়িয়ে CPIM গোটা রাজ্য জুড়ে লড়ছে। দেখুন, বিজেপি এবং RSS হচ্ছে দ্বিচারিতাতে সম্পন্ন একটি দল, রাজনৈতিক দল। তারা প্রথমে বললো রেড রোডে নামাজ পড়া যাবে না। নাগরিক হিসেবে আমি সেটাকে স্বাগতম জানালাম, কিন্তু তারপরে রেড রোডকে 7 দিন বন্ধ রাখা যাবে যোগ দিবসের জন্য। এটা দ্বিচারিতা। এই দ্বিচারিতাকে মানুষ দেখছে না। মানুষ তখনই আপনার উপরে বিশ্বাস রাখতে পারবে যখন দেখবে যে তারা শাসক দল একই ইয়ার্ডস্টিক্সে সবার জন্য শাসন করছে। আজকে যখন দেখা যায় যে শুভেন্দু অধিকারী, যার এগেন্স্টে ভিডিওগ্রাফিক এভিডেন্স আছে ঘুষ নেওয়ার, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার, যার বিরুদ্ধে বলা হয়েছিল 70,000 কোটি টাকার ইরিগেশন স্ক্যাম, স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিলেন 48 ঘন্টার মধ্যে তার ব্রেকআওয়ে ফ্যাকশনকে NDA শরিক দল হিসেবে নিয়ে নেওয়া হলো। তারপরে যখন বিজেপি দুর্নীতি নিয়ে বড় বড় লেকচার দেয় যে দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে তারা নেবে না, দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা বাইরে করতে চায়, তখন মনে হয় এই দলের সামনে দ্বিচারিতা শব্দটাও খুব ছোট শব্দ শোনাচ্ছে। সেটা কি ওনার পৈতৃক সম্পত্তি? এই ভারতবর্ষ কি কারোর পৈতৃক সম্পত্তি? তাহলে উনি কে হন? এই দেশের নাগরিককে বাংলাদেশে পাঠাবেন না পাকিস্তানে পাঠাবেন, না উনি নিজে নেপালে যাবেন, সেটা বলার বা সিদ্ধান্ত নেবার উনি কে হন? উনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন, নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কোথায় থাকবে যারা বৈধ নাগরিক এই দেশের? তারা হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তারা কোথায় থাকবে, কোথায় যাবে, সেই সিদ্ধান্ত নেবার মতো জায়গায় কিন্তু দিলীপ ঘোষ নেই। ইংরেজ আমলে একটা জিনিস হয়েছিল যে রেড রোডে ইন্ডিয়ানদের যাওয়া নিষিদ্ধ ছিল। এখন সেই ব্রিটিশদের দালাল যারা, তারাই রেড রোড আবার বন্ধ করে রেখেছে সাধারণ মানুষের জন্য। তো কোথাও না কোথাও গিয়ে ভারতকে পরাধীনতার দিকে আবার নিয়ে যাওয়া হচ্ছে এই বিজেপি সরকার এবং RSS এর সাহায্যে। স্বাস্থ্যের জন্য ময়দান কেন নয়? ময়দানের মতো গ্রিনারি যেখানে আছে, সবুজের মাঝখানে তারা করতে পারতো এবং সেখানে যদি সবাইকে ডাকতো নিশ্চয়ই ভালো হতো। কিন্তু রেড রোডের মতো একটা ইম্পর্টেন্ট রাস্তা বন্ধ করা, এটা আমার তো মনে পড়ে না যে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে বলে। কোনো সরকার কখনো ঘটায়নি। এবং বিজেপি যে মানে অদ্ভুত কিছু সংস্কৃতি আমদানি করছে এই বাংলায়, যেটা কখনোই বাংলার অংশ ছিল না। ওনার যদি আপনি টুইটার দেখেন, সিকিমের বানান ভুল, নিটের বানান ভুল, এ ধরনের অদ্ভুত জিনিসপত্র হচ্ছে। এমন একজনকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছে যে বানানই জানে না। তো এর থেকে আমরা কি এক্সপেক্ট করবো? শুধুমাত্র টাকা ভরো প্রকল্প চলছে। ঈদের জন্য নামাজ পড়তে পারবে না, রেড রোডে করা যাবে না, ময়দানে করতে হলো।
তো তাহলে একটা রোড আমরা মানলাম যে আচ্ছা ঠিক আছে করা যাবে না। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের নিউজ এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অসংখ্য যে ঘটনা ঘটতেছে এইগুলো দেখিয়েছি। এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।